হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ডব্লিউবিসিএস এর পার্সোনালিটি টেস্ট রিলেটেড যে সিরিজ চলছিল এটা তার দশম ভিডিও। আর আজকে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা আসে, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো এটা শুধুমাত্র ডব্লিউবিসিএস না, সব পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রি একটা আহ, আমাদের যে দেশের ঐতিহ্য, দেশের যে আহ, ইতিহাস আছে, সেই ইতিহাসটা জানা জরুরি। তো এটা নিয়ে সব ইন্টারভিউ কোশ্চেন আসে। তো কি কি কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই ধরো, একবার যদি আমি আদিমকাল থেকে শুরু করি, তাহলে ভারতের যে ইতিহাস, ভারতের আগে কি বলা হতো? জম্মুদ্বীপ নাম ছিল ভারতের, তাই না? আহ, তো সেটা অনেক সময় ধরে। তার সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষ, এই কথাটা অর্থটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, তো এটা আসে। তারপরে যে 10 রাজার যুদ্ধ হয়েছিল পুরাণে, সেই 10 রাজার যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, রিভার গুলো কি কি ছিল, সেটা অনেক সময় ধরে। হ্যাঁ, তারপরে তোমার যে এতে কে জয় হয়েছিল, তো এটা তো ধরবে। তারপরে যদি আমরা আসি বেদিক পিরিয়ড, আর বেদিক আর লেটার বেদিক, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য সেটা ধরে, আর কোনটা বেশি অ্যাডভান্স, আহ, তাদের জীবন জীবিকা আর থেকে শুরু করে তাদের সামাজিক ক্ষেত্রে কি কি পার্থক্য, এটা ধরে। তার সঙ্গে সঙ্গে যে এই যে সভা সমিতি এগুলো ছিল, তো এগুলোর মধ্যে কি পার্থক্য ছিল? হ্যাঁ, একটা সবাই প্রেজেন্ট থাকতে পারতো, একটাতে কেউ মানে শুধুমাত্র বৃদ্ধরাই প্রেজেন্ট থাকতো। তো এই যে পার্থক্যটা, এটা ধরে। তারপরে সেই সময়ের যে মুদ্রা মুদ্রা ব্যবস্থা বা আহ, সেই সময়ের যে বিদুষী নারীগুলো ছিল, হ্যাঁ, অপলা, তারপরে আরো অন্যান্য যারা ছিল, তো এই 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 নামগুলো অনেক সময় ধরে। ঠিক আছে। তারপরে আলেকজান্ডারের ভারত আক্রমণ নিয়ে কিছু কোশ্চেন আছে, যে আলেকজান্ডার কত দূর অব্দি এসেছিল বা কোন সালে ভারত আক্রমণ করেছিল, কাকে হারিয়েছিল আলেকজান্ডার, দূত হিসাবে কাকে পাঠিয়েছিল, তো এইসবগুলো কোশ্চেন আসে। তার সঙ্গে সঙ্গে যে মৌর্য সাম্রাজ্যের নিয়ে একটা ফেভারিট টপিক, মৌর্য সাম্রাজ্যের এর যে সম্রাট অশোকের এর যে কটা শিলালিপি ছিল, তারপরে কোন তিনি নিজেকে কি উপাধি দিয়েছিলেন, বা সম্রাট অশোকের এর যে ধর্মনীতি সেটা সম্পর্কে ধরে, বা তিনি অ্যাকচুয়ালি কি বুদ্ধিস্ট ছিলেন, এটা সম্পর্কে তোমার অভিমত কি? ঠিক আছে। বা এই কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল, এটা সম্পর্কে ধরে, যে কোথায় হয়েছিল, কবে হয়েছিল। হ্যাঁ, বা তারপরে যে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন প্রশাসন কে চালন করার জন্য, সম্রাট অশোক, এটা ধরে। তারপরে গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের এর যে সমুদ্রগুপ্তের যে নীতি ছিল, যে সাম্রাজ্য নীতি ছিল, সেটা সম্পর্কে একটু ধরতে পারে। মুদ্রাগুলো সম্পর্কে একটু ধরে। ঠিক আছে। তারপরে একইভাবে এরকম ভাবে তোমার আর যে মেন মেন ডাইনেস্টি গুলো আছে, সেগুলোর যে মেন মেন কিসের জন্য বিখ্যাত আছে, সেটা তুমি তো হিস্ট্রি পড়তে গিয়েই বুঝেছো। তো সেই সবগুলো একটু আহ, ঝালিয়ে নিতে হয়। আর তার সঙ্গে সঙ্গে তোমার যে রাজ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন মেন যারা ছিল, যেমন ধরো ইলিয়াস শাহী সময়ের শাসন, বা যে এই যে সুলতানি শাসনটা, আর তার সঙ্গে সঙ্গে যে লক্ষণ সেন আর বল্লাল সেন, তো এদের যে এই যে কৌলিন্য প্রথা চালু করেছিল, কৌলিন্য প্রথাটা কি, এটা কি এখন বর্তমানে এখন চালু হয়েছে, বা কবে এটা রদ করা হয়েছে, আহ, এটা ধরতে পারে। তার সঙ্গে সঙ্গে যে বাংলার বাংলার নবাবদের এর নামগুলো তোমাকে বলতে পারে। বা তোমাকে তখন বললো যে এই যে পলাশির যুদ্ধে যে পরাজয় হয়েছিল, তো এই পরাজয়ের মূল মূল কারণ কি কি আছে, বা পলাশির যুদ্ধের দুই অপোনেন্ট পার্টিতে কারা কারা ছিল, ষড়যন্ত্র কারা কারা করেছিল, বা অ্যাকচুয়াল কারণ কি এই যুদ্ধে হারার। ঠিক আছে। তো এগুলো নিয়ে ধরতে পারে। আর কারো বাড়ি যদি মুর্শিদাবাদ হয়, তাহলে তো একবারে আরো ডিটেলসে ধরবে এই নবাবদের ইতিহাস। তো একইভাবে তোমার যে জেলায় বাড়ি, সেই জেলায় যদি কোনো এরকম আগেকার কোনো রাজার বাড়ি থাকে, বা রাজাদের
ইতিহাস থাকে, তো সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। যেমন যদি কারো বাড়ি বর্ধমান হয়, তাকে পান্ডু রাজার ডিবি এটা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে কারোবার যদি কোচবিহার হয়, তাকে তো এই কোচবিহারের প্রিন্সলি স্টেট সম্পর্কে, প্রিন্সলি স্টেটের রাজাদের সম্পর্কে এগুলো জানতে হবে। এমনি জানতে হবে যে কোচবিহারের প্রিন্সলি স্টেটে কারা, কে শেষ রাজা ছিল, কে কখন ভারতে অ্যাড হয়েছে, তো এটা তো জানতে হবে। কারোবারই যদি পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর হয়, পূর্ব মেদিনীপুর হয় মেদিনীপুরে, তাহলে তাকে মহিষাদলের রাজবাড়ি সম্পর্কে জানতে হবে। তো এগুলো জানতেই হবে, ঠিক আছে। বা কারো বাড়ি এই বাঁকুড়া হলে তাকে ওই মল্ল রাজাদের সম্পর্কে জানতে হবে, বাঁকুড়া পুরুলিয়া হলে। তো এগুলো তোমাকে বেসিক জানতে হবে, যে পুরনো যে ইতিহাস সেগুলো সম্পর্কে, ঠিক আছে। বা এবার কিছু কিছু পর্যটক, যারা বিখ্যাত পর্যটক এসেছিলেন, যেমন হিউয়েন সাং, ফাই হিয়েন, ইবন বতুতা, তো তারা কার কার আমলে এসেছিলেন, তো সেটা সম্পর্কে কোশ্চেন আছে। এবার যদি আমি বাংলার শাসন, যে শশাঙ্কের যে শাসন কাল, সেই শাসনকালটা সম্পর্কে জিজ্ঞেস করে, তার আমলে কে কে এসেছিলেন বা তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন। বা বাংলা ক্যালেন্ডার প্রথম কে চালু করেন, আকবর না শশাঙ্ক, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো এটা নিয়ে তোমার কোশ্চেন আসে। বা কেন তুমি মনে করো যে এর চালু করেন, তো এটা নিয়ে কোশ্চেন আসে। তার সঙ্গে সঙ্গে তোমার কোশ্চেন আসবে যে সুলতানি আমল আর যে এই মুঘল আমল, তো এইটা নিয়ে অনেকগুলো কোশ্চেন আসে। সুলতানি আমলের যে বিখ্যাত সাহিত্যিকরা আছে, তাদের যে সৃষ্টি, তারপরে এক একজনের এক এক রকমের যে নতুন নতুন মানে বিষয় তৈরি করা, যেমন গিয়াসউদ্দিন ইন বলবন, আহ, যেমন যেমন মোহাম্মদ বিন তুগলক, তার যে তুগলকি সব ডিসিশন নিয়েছিলেন সেসবগুলো সম্পর্কে ধরে। বা আলাউদ্দিন খলজির যে শাসন ব্যবস্থা, সেটাতে তিনি কি কি ডিসিশন নিয়েছিলেন সেটা ধরে। বা সুলতানা রিজিয়া, তিনি একমাত্র যে মহিলা সুলতান সুলতানি বংশের, তো তার সম্পর্কে ধরে। তাকে যে ডিথ্রোন করলো কিভাবে, তো সেই ইতিহাসটা ধরে, ঠিক আছে। বা এই যে বাইরে থেকে এসে আমাদের ভারতের যে তৎকালীন যে শাসন ব্যবস্থা ছিল, তাদেরকে হারিয়েছিল। তো বিভিন্ন যে ট্যাকটিক্স, বাবরের যুদ্ধের কি ট্যাকটিক্সের গুলো নাম আছে, একটা গ্রিসিয়াস বা আরো সব অন্যান্য সব নাম আছে। সেই সব নামগুলো একটু আমাদের অকিবল হতে হবে। একইভাবে শিবাজির যুদ্ধের যে ট্যাকটিক্স ছিল, সেগুলো ইম্পর্টেন্ট আছে। শিবাজির কি ট্যাকটিক্স ছিল মারাঠাদের যুদ্ধের, তো এটা ধরে। তারপরে সুলতানি শাসনের সময় যে বিখ্যাত স্থাপত্যগুলো হয়েছিল সেগুলো ধরবে। তো এর সঙ্গে সঙ্গে একইভাবে মোগল আমলের যে বিখ্যাত শাসকগুলো আছে, সবারই কোনো না কোনো কিছু একটা ইম্পর্টেন্ট কিছু করেছে। জাহাঙ্গীরের যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে একটা সম্পর্ক, যে মেহেরুন্নেসা যে ইসে ছিল, বর্ধমানে ছিল, শের আফগানের ওয়াইফ হিসাবে, তাকে শের আফগানকে মেরে তারপরে সেই ওয়াইফকে আবার নিয়ে চলে যায় জাহাঙ্গীর, দিয়ে সেখানে কি নূরজাহান নাম দিল। তো এই যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্পর্কে ধরবে। তারপর যে হুমায়ুন পালিয়ে গিয়ে কত বছর সে এইভাবে ছিল, মানে তার থ্রোন ছেড়েছিল কত বছর, এবং সেই সময়ে যে শেরশাহের উৎপত্তি, আমাদের শেরশাহের যে তার যে শেরশাহের যে শাসন ব্যবস্থা, তিনি কি কি চালু করেছিলেন, তো সেসব গুলো নিয়ে ধরতে পারে যে দাগ হুলিয়া এগুলো কি। তারপরে আকবরের যে নবরত্ন ছিল, সেই নবরত্নের সম্পর্কে ধরে। বা আমাদের যে সব থেকে বিতর্কিত যদি বলে মোগল আমলে, হচ্ছে উম, ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবের নিয়ে অনেকগুলো কমেন্ট যদুনাথ সরকার করেছেন। তো সেই যদুনাথ সরকারের যে কি কি কন্ট্রোভার্সিয়াল কমেন্ট তিনি করেছেন, তো এর কারণ কি, তো এটা নিয়ে অনেক সময় ইন্টারেস্টেড হয় ওনারা। এর সঙ্গে সঙ্গে তুমি আরো যদি পিছনে আসো, তো আমাদের আমাদের তো সেন বংশ বললাম, একইভাবে পাল সাম্রাজ্য সম্পর্কে, যে গোপাল থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ ধর্মপাল, আহ, তো এদের যে মেন মেন কাজ, সেগুলো ধরতে পারে। বা যে ত্রিশক্তির ট্রাইপ্যাট্রিয়েট সংগ্রাম হয়েছিল, এতে কে জিতেছিল সবশেষে, এটা ধরতে পারে। বা মেন মেন অনেক যুদ্ধগুলো হয়েছিল, একটা মার্কিং ইয়ার আছে, তো সেই এই ইয়ারে কোন যুদ্ধ হয়েছিল, বা এই ইয়ারটা কেন ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ধরে।
হ্যাঁ, আহ, এর সঙ্গে সঙ্গে যে রিলিজন গুলো প্রমোট করা হয়েছিল, বুদ্ধি বুদ্ধিজম বা জৈনিজম, তো তো তাদের পৃষ্ঠপোষকতায় এই যে সব নানা রকমের 4টে মহাসম্মেলন হয়েছিল বৌদ্ধদের, বৌদ্ধ সঙ্গীত। তো জৈনদের দুটো মহাসম্মেলন হয়েছিল, সেই দুটো কোথায় কোথায় হয়েছিল, আর এইগুলো, এই যে মহাসম্মেলন গুলো থেকে কি কি উঠে এসেছে, মেন মেন বিষয় কি আলোচনা হয়েছিল, বা এই ধর্মগুলোর প্রসারে কি কি যে টেক্সট ইউজ হয়েছে সেটা, বা ধরো জিজ্ঞেস করলো যে ইসলাম ধর্ম ধর্ম যতটা বেশি প্রসার হয়েছে ভারতবর্ষে, অন্যান্য ধর্মগুলো অতটা বেশি প্রসারিত হতে পারেনি কেন। উম, এরপরে যেটা মোগল সাম্রাজ্যের পতনের কারণ বা সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ ধরতেই পারে। তার সঙ্গে সঙ্গে এরপর 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল তার মূল মূল কারণ কি কি, এবং তাতে যারা মেন মেন নেতৃত্ব দিয়েছিল ও তাদের সম্পর্কে ধরে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় প্রথম তো শুরু হয়েছিল মঙ্গল পাণ্ডে কোথায় করেছিল, আর এনফিল্ড রাইফেল এর যে কার্তুজ, এই যে কার্তুজের কি কি ইউজ হতো, তো সেই ইতিহাসটা আমরা মোটামুটি সবাই জানি। বা এনফিল্ড রাইফেল এখনো এখনো কি ইউজ হয়, এটা সম্পর্কে হয়তো তোমাকে ধরলো, বা যে ব্যারাক স্কোয়ার ময়দানে বহরমপুরে সেখানে যে বিদ্রোহটা হয়েছিল সেটা সম্পর্কে ধরতে পারে। ঠিক আছে। আহ, এরপরে যে মহাবিদ্রোহ কেন সফলতা লাভ করলো না, এটাকে তুমি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলবে কিনা, এই বিষয়ে তোমার কি অভিমত, এটা ধরতে পারে। বা তারপরে তোমার এবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে চলে আসছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে তোমার যে আইএনসির, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এর প্রথম সভাপতিকে, বা মেন মেন যেগুলো আছে সুরাট অধিবেশন যেমন বিতর্কিত একটা অধিবেশন, তো সেখানে কি বিষয় নিয়ে মূল ঝামেলাটা হয়েছিল, বা তোমার 1939-40-এর যে এটা আছে প্রেসিডেন্ট নির্বাচন, যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে গান্ধীজির মতানৈক্য, এবং যে তিনি কাকে হারিয়েছিলেন পট্টবী সীতারামায়াকে, তো এই কোশ্চেনগুলো আছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সময় তোমার জেলা বা তোমার এরিয়া থেকে যদি কোনো স্বাধীনতা সংগ্রামী থেকে থাকে, তো তার সম্পর্কে একটু ডিটেলসে জানতে হয়, এবং কোন বিষয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। যেমন ধরো কারো বাড়ি ইসে কি বলে আমাদের নদিয়ায়, এবার যেমন ধরো কারো বাড়ি নদিয়ায়, তো তাকে স্বভাবতই নীল বিদ্রোহ সম্পর্কে ধরবে, নীল বিদ্রোহ সম্পর্কে ধরবে যে কোথায় চালু হয়, ওই যে কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ আর দিগম্বর বিশ্বাস, তো এদের দ্বারা যে এটা হয় নীল বিদ্রোহ শুরু হয়। তো এটা তো কোশ্চেন অটোমেটিকলি আসবে। তো একইভাবে কারো বাড়ি মেদিনীপুর, তাকে মাতঙ্গিনী হাজরা নিয়ে ধরবে, বা ক্ষুদিরাম বোস নিয়ে কোশ্চেন এক্সপেক্টেড, বা তোমার যে সতীশচন্দ্র সামন্ত নিয়ে কোশ্চেন এক্সপেক্টেড, না আসলে সেটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, কিন্তু কোশ্চেন আসবে এটা এক্সপেক্টেড। তো একইভাবে আহ, অন্যান্য জায়গা যাদের বাড়ি আহ, স্বাধীনতা সংগ্রামী, তো তাদের নিয়ে কোশ্চেন আসবেই। আহ, একইভাবে তোমার ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, যেমন ধরো জওহরলাল নেহরুর একটা ভিউ পয়েন্ট, নেতাজির একটা ভিউ পয়েন্ট। তো সেই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি জওহরলাল নেহরুর না নেতাজির কার আদর্শকে তুমি বেশি প্রায়োরিটি দেবে, বা গান্ধীজি বা নেতাজি কার আদর্শকে বেশি প্রায়োরিটি দেবে, বা তুমি যে এক্সট্রিমিজম বা না গান্ধীজম কোনটা বেশি আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য বেশি তাদের অবদান, এটা ধরতে পারে। বা তোমাকে জিজ্ঞেস করলো যে গান্ধীজম, গান্ধী যদি না থাকতো তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামের বা বর্তমানে যে পরিস্থিতি সেটা কতটা কি হতো, কি এফেক্ট পড়তো, সেটা তোমাকে ধরতে পারে। বা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় আহ, ইংরেজদের যে প্রধানমন্ত্রী কে ছিলেন, বা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে ছিলেন। আর গান্ধী রিলেটেড, গান্ধীরা তো ভালো, গান্ধী এরাটা তো ভালোভাবে পড়তে হবে। গান্ধীর যে বিভিন্ন আহ, এই বিদ্রোহগুলো আছে, নন কপারেশন থেকে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, ঠিক আছে, থেকে পুনা প্যাক্ট, পুনা প্যাক্টে কে কার কার সঙ্গে এই ছিল, চুক্তিটা হয়েছে, ঠিক আছে, বা কি নিয়ে হয়েছে, কেন এইরকম চুক্তি করতে হলো, বা যে হরিজন যে মুভমেন্ট যে গান্ধীজির, তো সেটা সম্পর্কে তোমাকে একটু ধরতে পারে। ঠিক আছে। তো একইভাবে আহ,
যে ভারত ছাড়ো আন্দোলনের এর ব্যাপারে, বা নেভাল মিউটিনি সম্পর্কে, 1946 নেভাল মিউটিনি সম্পর্কে। তো এগুলো তো আমাদের একটা রোমহর্ষক একটা সব আমাদের ইতিহাস। এটা পড়তে পড়তে তো আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। তো এগুলো নিয়ে তোমাকে ধরবেই। বা সুভাষচন্দ্র বসুর যে এসকেপ রুট, এখান থেকে তিনি বেরিয়ে কোথায় কোন দেশে গিয়েছিলেন, সেই দেশ থেকে আবার সে মানে আফগান হয়ে তিনি জার্মানি গেলেন, জার্মানি থেকে আবার তিনি জাপানে আসলেন, জাপান থেকে ওই যে সিঙ্গাপুর আসলেন। তো এইসব যে এই যে রুট, বা নেতাজির যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করা, তো এগুলো নিয়ে কোশ্চেন এক্সপেক্টেড। তিনি কোথায় সরকার, রেঙ্গুনে সরকার করেছিলেন, তো বা নেতাজির এই যে মুভমেন্টটা কেন সাকসেসফুল হলো না, কোথায় কি খামতি ছিল, ঠিক আছে। তো এগুলো নিয়ে কোশ্চেন এক্সপেক্টেড। এর সঙ্গে সঙ্গে যে স্বাধীনতা সংগ্রামের সময় যে বিভিন্ন মনীষীদের উদ্ভব হয়েছিল, আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ। তো তাদের যে যে ক্ষেত্রটা, তাদের যে বিভিন্ন রকমের বই থেকে শুরু করে, বুকস থেকে শুরু করে তাদের যে দর্শন, সেটা সম্পর্কে কোশ্চেন এক্সপেক্টেড। এবং যে বিভিন্ন যে ঐতিহাসিক বইগুলো আছে, যেমন ধরো আনন্দমঠ, যেটার এখন এই 150 বছর পূর্তি চলছে বন্দে মাতারামের। তো এইরকম যে বিখ্যাত ঐতিহাসিক বুকগুলো আছে, সেগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে আমার মোটামুটি একটা আমি আমার থেকে বললাম। এবার আমি কিছু লিখেও রেখেছিলাম, সব তো মনে রাখা সম্ভব না, তো সেগুলো তোমাকে একটু আমি পড়ছি। যেমন আমি বললাম গান্ধীজি এবং নেতাজির কি পার্থক্য, বা কি তাদের ভিউ পয়েন্টের পার্থক্য। একইভাবে গান্ধীজি এবং আম্বেদকরের কি ডিফারেন্স, পার্থক্য। তো সেটা নিয়ে আসছে এবারে কোশ্চেন। বা তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার হিস্ট্রির কোন পোর্শনটা তোমার পড়তে ভালো লাগে। তুমি তখন বললে যে আমার মুঘল পোর্শনটা পড়তে ভালো লাগে। এবার তোমাকে তখন এই ঔরঙ্গজেবের সঙ্গে ঔরঙ্গজেবের নিয়ে যোগনাথ সরকারের যে কমেন্ট গুলো আছে, বা এটা নিয়ে যে বিতর্ক, তো সেটা তোমাকে ধরতে পারে। এবার তুমি সেটা জানো না, তাহলে এটা ব্যাড ইম্প্যাক্ট করবে। তুমি যেটা ফেভারিট বলবে সেখান থেকে যদি সব তুমি পারো, মানে ম্যাক্সিমাম, তো এটা একটা তৈরি করে যে তোমার এটা ধরেই কোশ্চেন যে তোমার কি পড়তে ভালো লাগে গো? তুমি বললে আমার জিওগ্রাফি পড়তে ভালো লাগে, তখন তোমাকে যদি বিশ্বের জিওগ্রাফি ধরে নেয়, মানে কোনো একটা স্রোতের নাম ধরে নেয় আটলান্টিক মহাসাগরের, সেটা তোমাকে জানতে হবে। তাই তুমি যেটা জানো ইন ডিটেলস, সেটা বলবে যে আমি আর এই সাবজেক্টটা পড়তে ভালো লাগে। তখন আবার ওটা থেকে আবার জিজ্ঞেস করে যে কোন টপিকটা পড়তে ভালো লাগে, মানে এটা নিজে তৈরি করে যে, ঠিক আছে। এই একইভাবে তোমার ফেভারিট ক্যারেক্টার কে, হিস্ট্রিতে তোমার ফেভারিট ক্যারেক্টার কে, এবং তার নেগেটিভ অ্যাসপেক্টটা কি কি আছে। তুমি তো পজিটিভ দেখে তুমি ফেভারিট, তার নেগেটিভ অ্যাসপেক্ট কি কি আছে। যেমন ধরো তুমি বলে নেতাজি ফেভারিট, নেতাজির নেগেটিভ কি কি আছে। নেগেটিভ তো আছে, মানুষ মাত্র তো পজিটিভ নেগেটিভ দুটোই আছে, তো সেটা তোমাকে ধরতে পারে, ঠিক আছে। তারপর যে বাংলায় কোন কোন বংশ শাসন করেছে, ডাইনেস্টি শাসন করেছে, একবার প্রথম থেকে শুরু করতে হবে তোমাকে। পাল, এদিকে সেন, ইলিয়াস শাহী, হ্যাঁ, তো এগুলো সব তোমাকে বলতে হবে। বা তার আগে যে শশাঙ্কের আমলে। তার সঙ্গে সঙ্গে ধরো যে বাংলার রাজধানী কটা, পুরনো ঐতিহাসিক রাজধানীগুলোর নাম বলো। কর্ণ সুবর্ণ, তারপরে যে সেন বংশের সময় রাজধানী ছিল, তারপর পাল বংশের যে রাজধানী ছিল, তো এগুলো সব তোমাকে বলতে হবে পরপর। বা নবাবদের আমলে কি রাজধানী ছিল। আরেকটা কোশ্চেন আসে যে প্রেজেন্ট নেম অফ অমুক শহর কি। ধরো এখন হিস্ট্রি রিরাইটেন হচ্ছে, অনেকগুলো যেগুলো আছে সেগুলোর নতুন নাম হচ্ছে। যেমন আমরা দেখেছি যে এলাহাবাদের নাম নতুন হয়েছে প্রয়াগরাজ। তো এইরকম ভাবে যে নতুন নামগুলো হয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। বা এখান থেকে তোমার কোশ্চেন আসবে যে রিরাইটেন অফ হিস্ট্রি, এই বিষয়ে তোমার কি অভিমত। বা কিছু কিছু জায়গায় অনেক যুদ্ধ হয়েছিল, যেমন ধরো পানিপথে 3টে যুদ্ধ হয়েছে।
তো এই যে তিনটে যুদ্ধ সম্পর্কে তো ধরেই, তার সঙ্গে সঙ্গে বলবে যে পানিপথেই কেন এই তিনটে যুদ্ধ হলো। কোশ্চেন আছে রোল অফ ওম্যান ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। এটা তোমাকে বলতে হবে যে বিখ্যাত যে আমাদের মহিলা স্বাধীনতা সংগ্রামে আছে তাদের সম্পর্কে। একইভাবে রোল অফ ওম্যান ইন ফ্রিডম স্ট্রাগল ফ্রম বেঙ্গল, বেঙ্গলের যারা যারা আছে, হ্যাঁ, কল্পনা দাস থেকে শুরু করে প্রীতিলতা ওয়েদ্দার, এদের নামগুলো তোমাকে বলতে হবে। তারপর কোশ্চেন দেখো, ইসলাম কনভার্সন ইন নর্দার্ন ইন্ডিয়া ইজ গ্রেটার দ্যান সাউদার্ন ইন্ডিয়া, হোয়াই? তারপর ইজ গান্ধী ইন ফেভার অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তারপর কোশ্চেন হচ্ছে মঙ্গল কাব্যকে রচনা করে বা কার আমলে রচনা হয়? গোল্ডেন এজ অফ বেঙ্গল অ্যাকর্ডিং টু ইউ কি? গোল্ডেন এজ কার আমলকে তুমি গোল্ডেন এজ মনে করো? ফেমাস সেন্ট অফ বেঙ্গল ফ্রম মিথিলা রিজিয়ন, ফিলোসফি অফ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুর কি ফিলোসফি ছিল, বা চৈতন্য মহাপ্রভু কার আমলে তিনি আবির্ভাব ঘটেছিল, ঠিক আছে? বা চৈতন্য মহাপ্রভুর যে ফিলোসফি সেটা এখন বর্তমান সমাজে কি এফেক্ট জারি আছে এখনো। লর্ড, তারপর দেখো লর্ড ম্যাকলে মিনিট উডস ডেসপ্যাচ। তো যে আমাদের যে মূল মূল সংস্কার মানে সেগুলো নিয়েও আছে, ঠিক আছে? যে রিফর্ম, যেমন উড ডেসপ্যাচ, ম্যাকলে মিনিট, যে ইংরেজি শিক্ষা প্রবর্তনটা হয়েছিল, বা তোমার যে সতীদাহ প্রথা রদ কবে হয়, বা বাল্যবিবাহ রোধ কবে হয়, যে মূল মূল যে রিফর্মগুলো আছে যে সেগুলো কার আমলে হয়েছিল, কবে হয়েছিল, এগুলো নিয়েও ধরে। তারপর গত বছরই ধরেছে নেম এ রিভল্ট দ্যাট হ্যাপেন্ড ইন 1855, 1860, 1820, এগুলো ধরেছে। বা আমাদের যে বাংলার যে রিভল্ট গুলো হয়েছিল, সন্ন্যাসী রিভল্ট বা সাঁওতাল রিভল্ট, বা তোমার যে মুন্ডা রিভল্ট, আশেপাশে যে মুন্ডা রিভল্ট, বা তোমার ফরাজি মুভমেন্ট যেটা, বা ওয়াহাবি আন্দোলন, বা হচ্ছে তিতুমির, তিতুমির এর সেনাপতি কে ছিল, বা তিতুমিরকে কে পরাজিত করেছে, বাঁশের কেল্লা কে কে কি করেছিল, বাঁশের কেল্লা কোথায় অবস্থিত, তো এগুলো নিয়েও কোশ্চেন আসে। তারপর যে বুদ্ধিস্ট কনসেপ্ট হিনোজান অ্যান্ড মহাজানের মধ্যে কি পার্থক্য, তারপর পোর্টফোলিও সিস্টেম স্টার্টেড বাই হোম। তারপর কোশ্চেন এসে দেখো বুদ্ধিস্ট পিপলদের ওপর টর্চার সব থেকে বেশি কোন আমলে হয়েছিল। এটা কিন্তু কোশ্চেন ধরেছে, এগুলো আমি যেগুলো লিখেছি। তারপরে কোশ্চেন এসেছিল যে অ্যাকর্ডিং টু ইউ হুইচ ইভেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি ইফ নট হ্যাপেন ইট ইজ বেটার, মানে ইতিহাসের কোন ঘটনাটা না ঘটলে সেটা আরো ভালো, সেটা ভালো হতো, সেটা আমাদের পক্ষে ভালো হতো বলে তোমার মনে হয়? যেমন আমাদের পলাশির যুদ্ধ না হলে আমাদের ভালো হতো, আমার মনে হয়। তারপর কোশ্চেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এক্সপ্লেন করো এটাকে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তারপর কম্পেয়ার ইউথেনেশিয়া অ্যান্ড সান্থারা। সান্থারা হচ্ছে ওই যে জৈন ধর্মাবলম্বীদের কি না খেয়ে খেয়ে যে একটা মৃত্যুবরণের যে একটা ইয়ে আছে, অনশন করে, স্বেচ্ছায় অনশন। একইভাবে ইউথেনেশিয়া যেটা মানে ওই যে কেউ নিজে থেকে ই করতে পারে যে আমার আর জীবন বেঁচে থেকে লাভ নেই, আমি মৃত্যুবরণ করতে চাই, এটা হচ্ছে ইউথেনেশিয়া। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা তোমাকে ধরতে পারে বা কম্পেয়ার করো। ওমেন পার্সোনালিটিস বিফোর ইন্ডিপেন্ডেন্স ইন বেঙ্গল হু মেড এ মার্ক অন এডুকেশন। ভারতের যে শিক্ষার জন্য মার্ক, যেমন কি হবে, বেগম রোকেয়া হবে একজন, ঠিক আছে, বেঙ্গলের ক্ষেত্রে। গোটা ইন্ডিয়ার ক্ষেত্রে কি হবে, সাবিত্রীবাই ফুলে হবে।
তারপর জিজ্ঞেস করছে কমিশন অফ নেতাজি। তোমার ধরো তুমি বললে যে আমার ফেভারিট ক্যারেক্টার নেতাজি, তখন তো নেতাজি সব ধরবে, তো নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ধরবে। তো এই অন্তর্ধান রহস্য, তারপরে তিনি মারা গিয়েছেন কি জাননি, এ সম্পর্কে তোমার কি অভিমত, কি কি কমিশন হয়েছিল, তারা কি কি বলেছে, এটা নিয়ে ধরবে। তারপর কোশ্চেন ছিল জয়েন্ট অফ গান্ধী অন খিলাফত মুভমেন্ট ইজ এ নন সেকুলার স্টেপ, এক্সপ্লেন করো। তারপর হয় সাইমন কমিশন কাম আর্লি ইন ইন্ডিয়া। তারপর হয় সিন্ধুলিপি নট রিভেল ইয়েট, এটা তো একটা ইয়ে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে কিছু কোশ্চেন আছে, যে ধরো বড় শস্যাগারটা কোথায় অবস্থিত, বা এর এই যে সিন্ধুলিপি উদ্ধার হয়নি কেন, বা সমসাময়িক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সমসাময়িক কি সভ্যতা ছিল গোটা বিশ্বে, মায়ান সিভিলাইজেশনটা কি, এটা নিয়ে হয়তো ধরে। তারপর তেভাগা মুভমেন্ট নিয়ে কোশ্চেন এসছে, যে এ লেফট ওরিয়েন্টেড মুভমেন্ট, যে এটা তেভাগা একটা উদাহরণ। তো এটা তুমি বলো তেভাগা মুভমেন্টের সময় তাদের মূল দাবি কি ছিল, এবং সেটা কি সাকসেসফুল হয়েছে কিনা, কোথায় কোথায় বেশি বিস্তার করেছিল। তারপর কোশ্চেন এসছে হয় ঔরঙ্গজেব রিইম্পোজ জিজিয়া। জিজিয়া তো আকবর বন্ধ করে দিয়েছিল, আবার ঔরঙ্গজেব রিইম্পোজ কেন করলো। ইজ গান্ধী স্টিল রিলেভেন্ট ইন ইন্ডিয়া, ওই যে ওই কোশ্চেনের লেজুর হিসাবে এসেছে, যে ইফ গান্ধী ইজ নট, ইফ গান্ধী নট প্রেজেন্ট হোয়াট ওয়াজ দ্য সিনারিও অফ ইন্ডিয়া। তারপরে এসেছে ইজ গান্ধী স্টিল রিলেভেন্ট ইন ইন্ডিয়া। তারপর এসছে যে লর্ড আইয়প্পন সবরিমালা নিয়ে কোশ্চেন করেছে, তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছে যে হু সেড রিলিজন ইজ অ্যান ওপিয়াম। তারপর হয় পার্টিশন অফ বেঙ্গল অ্যানুলড ইন ইন্ডিয়া, বা যে আনন্দন মহোৎসব হয়েছিল এটা কবে হয়েছিল, কি হয়েছিল, ওটা ধরতে পারে। ডিফারেন্স বিটুইন গন্ধরা অ্যান্ড মথুরা আর্ট। তো এই ছিল মোটামুটি হিস্ট্রি আইএনএম নিয়ে আলোচনা। তার সঙ্গে সঙ্গে তোমার বিশ্বের প্রেক্ষাপটে কিছু কোশ্চেন আসতেই পারে, যেমন ধরে নাও যে বিশ্বের যে মেন মেন এগুলো হয়েছিল, যে তোমার ফ্রেঞ্চ রিভলিউশন, বা রাশিয়ান বলশেভিক যে রিভলিউশন, এগুলোর কি 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 ইম্প্যাক্ট বা কবে হয়েছে, বা তোমার তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এর কারণ কি, এর মানে কারা জয়ী হলো, কেন জয়ী হলো, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে অক্ষ শক্তি মিত্র শক্তি, তারা কোন পক্ষে কারা কে কারা ছিল, তো এটা এগুলো নিয়ে ধরে। ঠিক আছে। ইংরেজরা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম তো অনেকদিন ধরে চলছিল, এই সময় 1947 সালে আমরা স্বাধীনতা কিভাবে অর্জন করলাম, কিভাবে তারা দিল কেন, তো এটা নিয়েও কোশ্চেন আসতে পারে। তো এইগুলোই ছিল মোটামুটি আলোচনা। ইতিহাসে তো শেষ নেই, ধরলে অনেক কিছু ধরতে পারে, তোমার যদি এটার বিষয়ে স্পেশালাইজেশন থাকে, তো এটা নিয়ে তো আরো বেশি আরো গভীরে হয়তো ঢুকবে। তো মোটামুটি একটা বেসিক, যেগুলো এই কোশ্চেনগুলোর মধ্যে তোমার যেগুলো বেসিক মনে হয় সেগুলোই জেনে যেও। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এটা আজকে 10তম ভিডিও হয়ে গেল, আরো ভিডিও আসবে পার্সোনালিটি টেস্ট রিলেটেড। আমি একটা পুরো সিরিজ করে রাখতে চাইছি, যাতে ভবিষ্যতেও কারো কোনো অসুবিধা না হয় পার্সোনালিটি টেস্ট নিয়ে। কারণ একজন পরীক্ষার্থী সে প্রিলিমস মেন্স পাস করে পার্সোনালিটি টেস্টের দোরগোড়ায় এসে যদি আবার প্রথম থেকে শুরু করতে হয়, তাহলে খুব সেটা প্যাথেটিক, সেই যন্ত্রণাটা আমার আছে। তাই আমি এই সিরিজটা শুরু করেছি আরো। থ্যাংক ইউ, আবার পরে ভিডিওয় কথা হবে।